প্রায় আধ ঘন্টা হতে চলল। আমি এক পায়ে ভর করে আরেক পা শূন্যে তুলে দুহাতে কান ধরে সং সেজে দাঁড়িয়ে আছি। কি মনে হচ্ছে আমি পাগল? মোটেই না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যেচে এভাবে এত মানুষের সামনে নিজের মানসম্মান বিলিয়ে দিবে না নিশ্চয়। হ্যাঁ ঠিক, আমিও নিজ ইচ্ছেতে এভাবে কান ধরে দাঁড়িয়ে নেই মোটেই, দাঁড়াতে এক প্রকার বাধ্য হয়েছি, শুধুমাত্র সামনে থাকা সাদা বিলাইটার জন্য। কিছুক্ষণ আগের অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি আর রাত্রি ভার্সিটির ক্যাম্পাসের গেটে একসাথে ডান পা ফেললাম। আজ থেকে আমাদের ভার্সিটি লাইফের সূচনা। তাই দুজনই ব্যাপক এক্সাইটেড। একটা আলাদা রকমের অনুভূতি কাজ করছে মনের মধ্যে, সাথে একটু ভয়ও কাজ করছে বটে। ভয়টা ভার্সিটির কিছু সিনিয়রদের নিয়ে। ভাইয়া আগে থেকেই সাবধান করে দিয়েছে যে সিনিয়ররা যা বলবে তাই করতে হবে, যা জিজ্ঞাসা করবে তার ঠিক ঠিক জবাব দিতে হবে। কোনো ভুল করলে ভাইয়া থাকলেও নাকি বাঁচাতে পারবে না। হ্যাঁ, কিন্তু এখন প্রশ্ন হলো হোয়াই? কেন এত খাতিরদারি করতে হবে? উনাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? অদ্ভুত। এন ক্যাম্পাস। এই রাত্রি ওটা ভাইয়া না? আরে হ্যাঁ, ওটা তো ভাইয়াই। একটু দাঁড়া, আমি আসছি বলেই রাত্রিকে রেখে ছুট লাগালাম। পেছনে থেকে ভাইয়াকে ডাক দেওয়া শুরু করলাম, কিন্তু কোনো রেসপন্স পেলাম না। ব্যাপারটা কি কানে তুলো দিয়ে রেখেছে নাকি ভাইয়া? দেখতে হচ্ছে তো। বড় বড় পায়ের কদম ফেলে ভাইয়ার পেছনে গিয়েই দিলাম পিঠে একটা কিল বসিয়ে। ভাইয়া পিঠে আঘাত লাগায় বুঝতে পেরে পেছনে ফিরে তাকাল। যা দেখে আমি রীতিমতো শকড। 440 ভোল্টের ঝাটকাটা বোধহয় আমার কপালেই ছিল। শুধু যে ঝাটকা খাইলাম তা কিন্তু না, সাথে এক দফা ক্রাশও খেয়ে ফেললাম। কোনো ছেলে বুঝি এতটাও সুন্দর হয়? সিল্কি চুলগুলো হালকা বাতাসা নড়াচড়া করছে, কপাল ছুঁয়ে দিচ্ছে তারা পরম আবেশে। দুধে আলতা গায়ে চকলেট কালার শার্টটা কি অদ্ভুতভাবে মানিয়েছে তাকে, যেন তার জন্যই এই কালারটা এতটা ফুটে উঠেছে। ভ্রু যুগল কুচকে, সাথে ডার্ক রেড ঠোঁটজোড়া কেমন যেন ঢেউ খেলিয়ে রয়েছে, যা তার বিরক্তির জানান দিয়ে চলেছে। আর তার সাথে চোখে কালো সানগ্লাস। উফ অফ! এই প্রথম আমি ভাইয়া ছাড়া আর কোনো ছেলের দিকে এভাবে তাকিয়েছি। মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেল আমার, যেন অনায়াসে একটা বর্ষর গোলগাপ্পা ঢুকে যাবে। হঠাৎ উনার চিল্লানোতে আমি ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলাম। হেই ইউ, প্রবলেম কি তোমার? হাউ ডেয়ার ইউ! মারলে কেন আমায়? হোয়াই? রাগী গলায়। আবাবা আসলে পেছনে থেকে দেখে আপনাকে আমার ভাই মনে করছিলাম। সোশ্রী ভাইয়া। হোয়াট? এইটুকু একটা মেয়ে, এই বয়সেই চোখ নষ্ট করে বসে আছো? এত মোবাইল ইউজ করলে এরকম হওয়াটাই স্বাভাবিক, বুঝেছ? ফোন কম ইউজ করো। এতটুকু বয়সে এতগুলো রিলেশন করলে এমনই হবে। এবার আমার রাগ উঠা শুরু করল। মানেটা কি? আমাকে আব্বু ফোন কিনে দিল, 15 দিনও হলো না। তাতেই আমাকে শুনতে হচ্ছে আমি ফোন টিপায় চোখের মাথা খেয়ে ফেলছি। আর কি বললেন উনি? বয়ফ্রেন্ড? আরে আমার একটা ছেলে বন্ধু পর্যন্ত নেই আর উনি বয়ফ্রেন্ডও নিয়ে খোঁটা দিচ্ছেন? এটা তো অপরাধ। আর আমার কি দোষ? উনি যদি সেম টু সেম আমার ভাইয়ার মতো শার্ট প্যান্ট কিংবা হেয়ারস্টাইলই করে থাকেন, তাই পেছনে থেকে দেখে ভুল করতা তো স্বাভাবিকই ছিল। এতগুলো কথা শোনানোর তো কোনো মানেই হয় না। সরি তো বললামই, তাও কথা শোনাচ্ছেন কেন উনি?
এত রীতিমতো অন্যায়, ঘোর অন্যায়। তাই বুকে সাহস নিয়ে কয়েকটা কড়া কথা শোনানোর জন্য মুখ খুললাম। এই মিস্টার সাদা বিলাই, আমাকে কানা বলছেন কোন সাহসে? হ্যাঁ, নিজেই তো কানার মতো সানগ্লাস পরে আছেন। আর আপনাকে কেই বা বলেছে সেম আমার ভাইয়ার মতো গেট আপে থাকতে? কথাগুলো হয়তো হজম করতে পারেননি উনি। বুক ফুলিয়ে তো উনাকে কথাগুলো বলেই ফেললাম, কিন্তু উনার দিকে তাকানো মাত্রই আমার আত্মা শুকিয়ে গেল। সব হাওয়া ফুস হয়ে গেল নিমিষেই। উনি পুরো অগ্নিমূর্তি রূপ ধারণ করেছেন। কপালের রগগুলো ফুলে উঠেছে, চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে, উনার যেন টুপ করে গিলে ফেলবেন আমাকে অনায়াসেই। ইউ চিপ গাল, সাহস কি করে হয় তোমার আমার সাথে উঁচু গলায় কথা বলার? আমি কি করব না করব, কি পরব না পরব, সেটা কি তুমি ডিসাইড করে দেবে? ইউ ফুল। পাশ থেকে আরও কয়েকজন এগিয়ে এলো, হয়তো উনার ফ্রেন্ডস হবে। এসেই একটা মেয়ে আমাকে উদ্দেশ্যে করে বলে উঠল, এই মেয়ে, হোয়াটস ইয়োর প্রবলেম? দেখে তো মনে হচ্ছে নতুন। কোন ডিপার্টমেন্টে তুমি? এবার আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। হায় রে, সেই সিনিয়রের পাল্লাতেই পড়তে হলো আমাকে। এবার বেশ বুঝতে পারছি ভুল করে ফেলেছি আমি, চরম ভুল। ভুল জায়গায় ভুল কথা বলাটা আমার উচিত হয়নি মোটেই। এর মধ্যে সবাই আমাকে ঘিরে ধরল, পালানোরও কোনো পথ দেখতে পারছি না। ওদিকে দূর থেকে রাত্রি উকি ঝুঁকি মেরে চলেছে কি হচ্ছে দেখার জন্য। আমি আপুটাকে ভয়ে ভয়ে উত্তর দিলাম, কে কেমিস্ট্রি? বাহ, তা এখানেও কি কেমিস্ট্রি করতে এসেছ নাকি? নিবিড়ের কি করা যায় বলতো? একটা বাঁকা হাসির রেস্টেনে সাদা বিলাই, কি যেন নাম বলল? ও হ্যাঁ, নিবিড় ভাইয়া বলে উঠলেন, তোমার জন্য তো স্পেশাল ট্রিটমেন্ট আছে মিসহওয়াট। অনন্যা, এর আগে পিছে কিছু নেই? পাশ থেকে একটা ছেলে বলে উঠল, না মানে আছে। আয়ানা জাহান অনন্যা। উনি বাঁকা হেসে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন আর আমি ভয় পেছাতে লাগালাম। ওহ, মিস অনন্যা রাইট? সো মিস অনন্যা, ভুল যখন করেইছ এর শাস্তি তো পেতেই হবে, না হলে তো অন্যায় হয়ে যাবে, তাই না? তো চলো যাও, ওই যে বটতলা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে থাকো। নিবিড়, মামা নে? কি বলছেন? কেন বাংলা বুঝো না? দিব্যি বাংলায় কথা বলছ তো, বুঝতে তো প্রবলেম হওয়ার কথা না মিস। নাও গো। চিল্লিয়ে। উনার চিল্লানিতে আমার হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে গেল। ইস, আমার শখের মোবাইলটারে 3 খণ্ড হয়ে পড়ে আছে অসহায় হয়ে। হয়তো বলছে, অনন্যা আমাকে বাঁচাও। আমি সবে জন্ম নিলাম, এত তাড়াতাড়ি মরতে চাই না আমি, কিছুতেই না। আমি নিচে হেলে যেই না ফোনটা তুলতে যাব অমনি আরও একটা ধমক। এই মেয়ে কথা কানে যায় না? চোখের সাথে কানেরও প্রবলেম আছে নাকি? আই সেইড গো। এবার বোধহয় আমি কান্না করে ফেলব। আমার আম্মু আব্বু তো দূর, ভাইয়াও আমাকে কখনো এভাবে বকেনি। গলা ফাটায় ভাইয়াকে ডাকতে ইচ্ছে করছে, কিন্তু ভাইয়া কোথায়? আশেপাশে নেই কেন? একই ভার্সিটিতে থেকেও যদি ভাইয়ার দেখা না পাই, তাও এরকম একটা বিপদের সময়, তাহলে আমার থেকে বেশি অভাগী আর কে হতে পারে? চুপচাপ মাথা নামিয়ে বটতলায় এসে কান ধরে দাঁড়ালাম। রাত্রি হয়তো আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার কাছে আসলো। আমার কান্না জমানো চোখ দেখে বলে উঠল,
কি রে অনন্যা, এসব কি করে হলো বলতো? তুই তো অগ্নি ভাইয়াকে দেখে ছুটলি তাহলে? রাত্রির কথায় আমার কান্না থামানো দায় হয়ে পড়ছে, কাঁদো কাঁদো গলায় বলে উঠালাম। ওটা ভাইয়া ছিল না রে, ছিল অন্য কেউ। তুই যা এখান থেকে পড়ে বলবো সব। রাত্রি গেল না, বরং আমার ঠিক সামনের ঠায় দাঁড়িয়ে পড়ল। ওদিকে নিবিড় ভাইয়া তার গ্যাংসহ এদিকেই আসছে, তা দেখে রাত্রি বলে উঠল, আমি যদি ভুল না হই তবে তুই নিবিড় ভাইয়াকে অগ্নি ভাইয়া ভেবে ভুল করেছিস, তাই না? এটা কি করলি রে অনু? নিবিড় ভাইয়াকে ভার্সিটির সবাই এক নামে চেনে। উনি সবার লিডার বলা যায়। পড়াশোনায় যেমন টপার তেমনি র্যাগিংয়েও। তবে আমার জানামতে ভাইয়া মেয়েদের সাথে এমন করে না। তোর সাথে এমন কেন করল? এই চুপ করবি তুই? দেখতে পারছিস না আমি কি অবস্থায় আছি? ঢং। আর তুই ওই সাদা বিলাইয়ের নামে গুনগান গাইছিস? হোয়াট ডিড ইউ সে? কে সাদা বিলাই? পেছনে থেকে নিবিড় ভাইয়ার কথা শুনে আমি আবারও ঘাবড়ে গেলাম। আমতা আমতা করে বলে উঠলাম, কে কে আবার? এই যে রাত্রি। এই তুই যা এখান থেকে। মিস রাত্রি? আপনার ফ্রেন্ড হয় উনি বুঝি? হতেই পারে। যাই হোক, দরদ দেখানোর থাকলে পরে দেখাও। আপাতত ওর পানিশমেন্ট ওন আছে। সো ইউ ক্যান লিভ নাও। রাত্রি আর কিছু বলার সাহস পেল না, মাথা নিচু করে চলে গেল। ইন প্রেজেন্ট আমি একবার ডান পা নামাচ্ছি তো একবার বাম পা। পা ব্যথায় শেষ হয়ে যাচ্ছে। শাস্তির কি ছিরি! এক পায়ে দাঁড়াতে হবে। হাউ ইরিটেটিং! এদিকে আমি ব্যথায় মরে যাচ্ছি আর উনি কত মনোযোগ সহকারেই না মোবাইলে মুখ গুজে রয়েছেন। একটু পর পর ভ্রু যুগল কুচকে একপাশের ঠোঁট কামড়ে ধরছেন। এর থেকে বেশ বুঝতে পারছি উনি গেমস খেলছেন নিশ্চয়। আর এটাও বুঝতে পারছি উনি পাবজি নাকি ফাবজি কি একটা গেমস আছে যার জন্য সবাই পাগল, ওটাই খেলছেন। কানে হেডফোন লাগিয়ে বকর বকর করে চলেছেন, কখনো বোম ফেলাইতে বলছেন তো কখনো মার মার করে মাথা খেয়ে ফেলছেন আমার। আমি আর নিতে পারছি না। এই মুহূর্তে উনাকে আমার পৃথিবীর সবথেকে নির্দয় মানুষ বলে মনে হচ্ছে। হঠাৎ করে উনি ফোনে মুখ গুজেই বলে উঠলেন, এবার তুমি যেতে পারো। ইয়োর টাইম ইজ ওভার। হা! এমন করে বলছেন যেন আমি নিজ ইচ্ছে থেকে এভাবে কান ধরে দাঁড়িয়ে আছি। আর মনে হচ্ছে উনি আমার সাথে গেমস খেলছেন। যেভাবে টাইম ওভার বললেন তাতে আমার এটাই মনে হচ্ছে। রাগে ফোঁসফোঁস করতে করতে যেতে নিলে উনি আচমকা আমার হাত টেনে ধরেন। আমি বিরক্তি নিয়ে হাতের দিকে তাকাতেই উনি আমার হাতে আমার 3 খণ্ড ফোনটাকে 1 খণ্ড বানিয়ে ধরিয়ে দিয়ে আমার আগেই হনহন করে চলে গেলেন। ঘটনার আকস্মিকতায় আমি একদম আহাম্মক বনে গেলাম যেন। সবই মাথার 6 কিলোমিটার উপর দিয়ে গেল। ঠাসস! নিজেই থাপ্পড় মেরে নিজেই বেকুব বনে গেলাম। কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং নিবিড় ভাইয়া। করলাম আর একটা ভুল। উনার দিকে তাকানো যাচ্ছে না। এতটা হিংস্র লাগছে যেন হায়না ও হার মানবে। উনার রক্তিম চোখের আভা দেখে আমার রুহু কেঁপে উঠছে বারংবার। এই মুহূর্তে আমাকে 1 গ্লাস কেন কয়েক বালতি পানি দিলেও খেয়ে গলা শুকায় যাবে এমন অবস্থা। আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, সশ্রী ভাইয়া, আমি আসলে ভেবেছিলাম অন্য কেউ। না দেখেই মেমের দিয়েছি। উনি কিছুই বলছে না, শুধু নিজেকে শান্ত করবার চেষ্টা করে চলেছেন।
এভাবে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, মেয়ে, তোমার এত সাহস আসে কোথা থেকে? তুমি সাদমান শাহরিয়ার নিবিড়ের গায়ে হাত তুলো? শান্ত গলায়, ভাইয়া, আসলে আমি ভেবেছিলাম আমার ওড়নাটা কেউ টেনে ধরেছে, তাই পেছনে ঘুরেই থাপ্পড়টা মেরে দেই। আমি খেয়াল করিনি যে আপনার বাইকে আমার ওড়নাটা বেঁধে গেছে। আই অ্যাম সো সরি ভাইয়া। মাথা নিচু করে, সরি মাই ফুট। সরি শব্দটা নিবিড়ের ডিকশনারিতে নেই। সো রেডি হয়ে নাও পানিশমেন্টের জন্য। ভাইয়া প্লিজ এমন করবেন না। আর হবে না। শাট আপ। ভার্সিটিতে আসতে না আসতেই উড়া শুরু করে দিয়েছ। তোমার ডানা না কাটলে তো আরও উড়বে। সো সেই রিস্ক আমি নিচ্ছি না। এই দুদিনে তুমি দুবার আমার গায়ে হাত তুলছ। গতকালেটা না হয় বাদই দিলাম, নিজের ভাই ভেবে মেরেছ, কিন্তু আজকে না দেখেই চর মেরে দিলে। তাও যদি এখানে অন্য কেউ হতো, তাকেও তো বিনা অপরাধেই মেরে দিতে, তাই না? আহা, এর জন্য তো তোমার কঠিন শাস্তি পাওয়া উচিত, নয় কি? আমি আর কিছু বললাম না। চুপ করে মাটির দিকে চেয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারছি এখন শুধু সরি কেন। উনার পায়ে লুটিয়ে পড়লেও উনি আমাকে পানিশমেন্ট দিবেন, দিবেন। আমাকে চুপ থাকতে দেখে উনি ঝাঝালো কণ্ঠে বলে উঠলেন, এই মেয়ে, যাও। আমাদের যেই পুরাতন লাইব্রেরি আছে, যেটা এখন স্টোর রুম হিসেবে ইউজ হয়, ওটা রুম ক্লিন করো, যাও। মামা নে? আমি তো তেমন কিছু চিনি না এখনও। আর সেসব পরিষ্কার করার জন্য তো লোকেরা আছেই। আমি কেন? আমার ভয় পাওয়া দেখে উনি যেন পৈশাচিক আনন্দ পেলেন। পকেটে দুহাত গুজে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে সিল্কি চুলগুলো ঝাঁকিয়ে বলে উঠলেন, দেখুন মিস অনন্যা, আমি আপনাকে কোনো জবের অফার করছি না। এটা আপনার পানিশমেন্ট। সো কোনো কথা না বলে ভদ্রভাবে যা শাস্তি দেওয়া হয়েছে তা মাথা পেতে নিয়ে কাজে লেগে পড়ুন। আর আপনাকে এত কিছু চিনতে হবে না। যে কোনো কাউকে বলে দিলেই সে আপনাকে চিনিয়ে দেবে। আর তোমার ভাগ্য ভালো যে সাদমান শাহরিয়ার নিবিড় কোনো মেয়ের গায়ে হাত তোলে না। না হলে এতক্ষণে তোমার ওই সুন্দর কোমল গালে আমার হাতের 5 আঙুলের ছাপ পড়ে যেত। নাও গো ফাস্ট। চেঁচিয়ে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। গট গট করে বড় বড় পায়ে চলে আসলাম। ছি, এত অপমান! শেষে আমাকে দিয়ে আয়ার কাজ করাবেন উনি? আমি অনন্যা, নিজের ঘরটা পর্যন্ত ঠিকমতো গুছাই না, সেখানে উনি আমাকে দিয়ে স্টোর রুম পরিষ্কার করাবেন? এত মেনে নেওয়া যায় না, কিছুতেই না। কিছুক্ষণ আগে রাত্রি ক্যান্টিনে কিছু কিনতে গিয়েছিল, তাই আমি একটু ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম। তখন একটা ছেলে এসে আমার সাথে পরিচয় করতে চায়। আমিও হেসেই নিজের পরিচয় দিয়ে নেই, যেহেতু উনি আমার সিনিয়র। এরকম টুকটাক কথা বলে চলে আসতে নিলেই নিবিড় ভাইয়ার বাইকে আমার ওড়না আটকে যায়। আর আমি তা না দেখেই ভেবে নেই কেউ ইচ্ছে করে অসভ্যতামি করছে, তাই ঘুরেই সেই মানুষটার গাল বরাবর সজোরে চড় বসিয়ে দেই। তারপরই তো জানেনই কি হল। আমার ভাগ্যের চাকা ঘুরে আমাকে আয়া বানিয়ে দেওয়া হল। রাত্রি হাতে চিপস নিয়ে পুরো ক্যাম্পাস আমাকে খুঁজেছে। শেষে না পেয়ে হলে খোঁজা শুরু করে দিয়েছে। আর আমি একটা আপুর থেকে পুরাতন লাইব্রেরিটা কোথায় তা জেনে নিয়ে হাঁটা দেই সেই পথে। বেশি হাঁটতে হয়নি, যদিও কাছেই ছিল রুমটা। তালাও খোলা। তার মানে আমার শাস্তির ব্যবস্থাটা খুব সুন্দর করেই প্ল্যান মোতাবেক সাজিয়ে নিয়েছেন সাদা বিলাইটা। তাও এইটুকু সময়ের মধ্যে।
হাউ ফাস্ট! দরজা খুলে ভেতরে ঢুকতেই কাশি শুরু হয়ে গেল আমার। ইস, কত নোংরা! এই ঘরটা দেখেই বোঝা যাচ্ছে বিগত কয়েক মাসেও কেউ ঢুকেনি। এটা পরিষ্কার করতে আমার মিনিমাম 5 দিন তো লাগবেই। জেনে শুনে এরকম একটা শাস্তি দেওয়ার কি আদৌ কোনো মানে হয়? উনি কি পাগল নাকি? ব্যাটা এলিয়েন, তোর কপালে বউ জুটবে না। জুটলেও 100 কেজি ওজনের বউ জুটবে যে তোকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেবে। দেখিস তখন কেমন লাগে। এরকম হাজারটা গালি বকা দিতে দিতে মাকড়সার জালগুলো ছাড়িয়ে নিচ্ছি, তখনই রাত্রির আগমন। আমাকে দেখেই ওর হাতের চিপসগুলো ঠাস করে পড়ে গেল। অবাকের শেষ সীমায় উঠে রাত্রি বলে উঠল, অনন্যা, কি করছিস তুই? এখানে কেন এসেছিস? আমি তোকে পুরো ভার্সিটি পাগলের মতো খুঁজেছি জানিস। আমাকে এভাবে খুঁজতে দেখে নিবিড় ভাইয়া বলল তুই এখানে। তাই ছুটে আসলাম। রাত্রিকে দেখেই বোঝা যাচ্ছে বেচারি অনেক ক্লান্ত। কপাল বেয়ে ঘাম পড়ে যাচ্ছে ওর। ওই সাদা বিলাইয়ের কথা শুনে মাথায় আবারও আগুন ধরে উঠল। চেঁচিয়ে বলে উঠলাম, তা আমি এখানে যখন ওই ব্যাটা বলতে পেরেছেন তখন উনাকেই জিজ্ঞাসা করতি আমি এখানে কেন। রেগে, অনু, কি হয়েছে খুলে বলতো আমাকে। আমি তখনকার পুরো ঘটনাটা রাত্রিকে খুকে বললাম। আমার কথা শুনে রাত্রি কপাল চাপড়াতে চাপড়াতে বলে উঠল, কি করেছিস তুই এটা? এমনিতেই আগের দিন নিবিড় ভাইয়াকে অগ্নি ভাইয়া ভেবে ভুল করে পিঠে কিল বসিয়ে দিয়েছিলি, আর আজ তো পুরো গালেই চড় মেরে দিয়েছিস। তো কি করতাম? আমি কি জেনে শুনে করেছি নাকি? ওই লম্বু সাদা বিলাইটার জন্যই তো ওমন হল। এক্সকিউজ মি, হু ইজ সাদা বিলাই? পেছনে থেকে কারো গলা শুনতে পেয়ে বুকটা ধক করে উঠল। যাহহ, আজকে আমি শেষ, পুরাপুরি শেষ। দাড়ি। এক্সকিউজ মি, হু ইজ সাদা বিলাই? পেছনে থেকে কারো গলা শুনতে পেয়ে বুকটা ধক করে উঠল। যাহহ, আজকে আমি শেষ, পুরাপুরি শেষ। কোনোরকমে নিজেকে সামলিয়ে 32 পার্টি দাঁত বের করে কাপা কাপা গলায় বলে উঠলাম, আসলে আসার সময় একটা সাদা বিড়াল দেখতে পেয়েছিলাম। খুব পাজি একটা বিড়াল ছিল। কি যে দুষ্টু, কি বলবো, খালি আমাকে আছড়ে দিতে আসছিল, ওটারই কথা বলছিলাম আর কি। হেহে। জোরপূর্বক হাসির চেষ্টা করে। তার সাদা বিড়ালের সাথে কাজের কি সম্পর্ক? এখনো তো কিছুই করতে পারলেন না। দেখো মেয়ে, কাজ শেষ না হওয়া অবধি তুমি বাসায় যেতে পারবে না। গট ইট? আরে এই যে মিস রাত্রি, কান খুনে শুনে রাখুন, আপনি ওকে বিন্দুমাত্র হেল্প করবেন না। কিন্তু ভাইয়া ও একা এসব পরিষ্কার করতে পারবে না তো। সেটা টোটালি ওর ওপর, যত টাইম নিবে নেক। আমি কাজ বুঝে পেলেই ছেড়ে দেব ওকে। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। আর এই মিস অনন্যা, এখানে জাস্ট ঝাড়ু ছিল, সো আমি পানি আর কাপড়ের ব্যবস্থা করতে গেছিলাম। এই যে নাও। ঘর ঝাড়ু দেওয়া হলে মুছা স্টার্ট করবা। আরে কি ভেবেছেনটা কি? আমাকে কি তার আয়া মনে হচ্ছে? আজব, সহ্য হচ্ছে না আমার। আম্মু কখনো আমাকে দিয়ে কোনো কাজ করাই নেয়নি। সামান্য নিজের বেডটা পর্যন্ত গুছাই নাই আমি। এভাবে হঠাৎ কি কিছু পারা যায় নাকি? কিন্তু এখন রাগ দেখায় বললে আরও কাজ দিয়ে দেবে, তাই ঠান্ডা নরম গলায় বলে উঠালাম, কি কিন্তু আমি তো এসব কিছুই পারি না। মুখ কালো করে
সেটা কি আমার দায়িত্ব তোমাকে শিখিয়ে দেবার? ইউ ফুল! ফাটাফাট কাজে লেগে পড়ো। কুইক! চেঁচিয়ে বলেই সাদা বিলাই চলে গেলেন আমাকে আর রাত্রিকে রেখে। এবার মনে হচ্ছে আমি যেকোনো টাইম কান্না করে ফেলব। কাঁদতে কাঁদতে পুকুর বানায় ফেলব, আর সেই পুকুরে এই সাদা বিলাইকে চুবাবো। উঠাবো আর চুবাবো, চুবাবো আর উঠাবো। তাহলে হয়তো একটু হলেও শান্তি পাব। ধ্যাত! এখন এসব আজগুবি চিন্তা করেও জাস্ট টাইম লস। বাসায় যেতে হবে আমাকে। ভাইয়ার সাথে বোঝাপড়া আছে। বোনকে ফেলে কোথায় থাকে শয়তানটা? চুপচাপ ঝাড়ুটা হাতে নিয়ে বিসমিল্লাহ বললাম। আল্লাহর ওয়াস্তে জীবনেও হাতে ঝাড়ু নিয়েছিলাম কিনা আমার মনে নাই। হয়তো ছোটবেলায় খেলতে খেলতে ধরেছিলাম। আবছা আবছা মনে পড়ে। আজ প্রথমবার ঝাড়ু দিতে হচ্ছে আমাকে। তাও সবই ঠিক আছে, কিন্তু বিপত্তি ঘটছে এখানে। আমি কোথায় থেকে ঝাড়ু দেওয়া শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। হেও সামদি খিলমি! এই অনন্যা এখন কি করবি ভাবলি কিছু? আমি হেল্প করলেও কিন্তু এই কাজ আজকের মধ্যে শেষ হবে না। তা এখন আমি কি করব? আমি কোনোরকমে ঝাড়ুটা দেই, তুই পারলে একটু ঝোলগুলো ঝাড়। আর সাবধানে ওই খাম্বার বাচ্চা সাদা বিলাইটা আবার যেন দেখে না ফেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি ঝাড়ু দিচ্ছি ঠিকই, কিন্তু ধুলোগুলো একত্র হবার বদলে পুরো ঘরটাই আরও ধুলোয় ধুলোময় হয়ে যাচ্ছে। হায় ফাটা কপাল আমার! রাত্রি আর আমি কাশতে কাশতে যক্ষ্মা রোগী হয়ে যাব বোধহয়। এই অনন্যা কি করছিসটা কি? তুই কি ঝাড়ু দিচ্ছিস নাকি ঝাড়ু নিয়ে ধুলোর সাথে ড্যান্স করতেছিস? কাশতে কাশতে রাত্রি বলে উঠল। তখনই দরজার দিক থেকে কারো হাসির শব্দ ভেসে উঠল। আমি আর রাত্রি সেই শব্দ শুনে চোখ বড় বড় করে দরজার দিকে তাকালাম। দেখি নিবিড় ভাইয়া হুহা করে হাসতেছে। শুধু হাসতেছে বললে ভুল হবে। হাসতে হাসতে এক প্রকার গড়াগড়ি খাওয়া শুরু করে দিয়েছেন। এই বদমেজাজি মানুষটা আবার হাসতেও জানে। ইসস! কি সুন্দর সেই হাসি! লম্বা লম্বা দাঁতগুলো ঝকমক করছে। শুধু তাই না, উনার যে হাসলে বাম গালে টোল পড়ে, তাতে উনার হাসির সৌন্দর্য আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। পর মুহূর্তে মনে পড়ল, আরে উনার জন্যই তো আজকে আমার এই হাল। আর আমি উনার দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছি। কুছ তো সারাম কার আনা নয়া। উনি দেখতে যেমন, উনার আচরণ তার পুরাই উল্টা। সো চিপ! ব্যাটা ধলা ইন্দুর! সাদা বিলাই! নিবিড় ভাইয়া হাসি থামিয়ে আমার নিচ থেকে ওপরে চোখ বুলিয়ে আবার হাসতে শুরু করলেন। আমি বুঝতে পারছি না এত হাসির কি হলো। রাত্রি আর আমি একবার দুজন দুজনের দিকে তাকাচ্ছি, আর একবার নিবিড় ভাইয়ার দিকে তাকাচ্ছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কি মনে করে নিজের দিকে তাকালাম। ঈশ্বর! আমার পায়জামা ধুলোই লুটুপুটু খেয়ে যাচ্ছিল, তাই হাঁটুর একটু নিচে পর্যন্ত পায়জামাটা জোড়ায় রাখছিলাম। ওড়নাটা কোমরে বেঁধে রেখেছিলাম, ওটাও ওভাবেই আছে। খোলা চুলগুলো খোপা করে রেখেছি যাতে ঝাড়ু দিতে গিয়ে বারবার বিরক্ত না করে। এইবার বুঝতে পারছি আমাকে দেখে হাসছিলেন কেন উনি। নিজেকে দেখে আমার নিজের কাছেই ফকিন্নি লাগছে, আর তো উনার কাছে কীই বা লাগবে। হায় হায়! তাড়াতাড়ি করে কোমরে গুজা ওড়নাটা খুলে ঠিক করে পায়জামাটা ছাড়িয়ে নিলাম। তাও উনার হাসি থামছেই না। এবার রাগ উঠছে আমার, ভীষণ রাগ।
মনে হচ্ছে এই ব্যাটার চুলগুলো সব ব্লেড দিয়ে কেটে ন্যাড়া করে দেই। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠলাম, এই যে নিবিড় এভাবে হাসছেন কেন? হ্যাঁ, আপনার পানিশমেন্টের জন্যই তো আমার এই হাল, আর আপনিই এখন মজা নিচ্ছেন? উনি আমার কোনো কথার তোয়াক্কা না করে হাসি থামিয়ে হঠাৎ করে আবার আগের স্টাইলে এসে বলে উঠলেন, যাও, আজকে তোমাকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম কিন্তু ছাড়ব না, কাজ আদায় করেই নেব। সো বি কেয়ারফুল। গম্ভীর গলায় উনি আমাদের যাইতে বলতে দেরি হলেও আমার ছুটে বেরিয়ে যেতে দেরি হয়নি। এক দৌড়ে মাঠে এসে হাঁপাতে লাগলাম আমি। ওদিকে আমি ছুটে চলে আসায় রাত্রিকেও রেখে এসেছি। এতক্ষণে রাত্রি নিশ্চয় আমাকে হাজারটা গালি দিতে দিতে আমার পুরো গোষ্ঠী উদ্ধার করতে করতে আসছে। দেখ, যত খুশি দেখ, আজকে ওর গালিগুলো মোটেও আমার গায়ে লাগবে না। ওখান থেকে যে বেরোতে পেরেছি এই অনেক। উফ, শান্তি। ভাইয়া, এই ভাইয়া কোথায় তুই? বেরিয়ে আয়। আমার চিল্লানিতে বাড়ি শুদ্ধ সবাই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। আম্মুর কোমরে শাড়ির আঁচল গুজুনো আর হাতে খুন্তি। বুঝতেই পারছি কিচেনে রান্না করছিল। আব্বুর হাতে নিউজ পেপার, নিশ্চয় নিউজ পড়ছিলেন। আর ভাইয়া? ভাইয়া তো খালি গায়ে শুধু হাফ প্যান্টের ফিতা বাঁধতে বাঁধতে ড্রয়িং রুমে আসছে। এমনি সময় হলে আমি ভাইয়াকে মুখ ভেঙিয়ে হাসিতে ফেটে পড়তাম, কিন্তু এখন হাসা ইজ নট এলাউড। কারণ আমি রেগে আছি, ভীষণ রেগে আছি। তাই কোমরে হাত দিয়ে ভাইয়াকে উদ্দেশ্য করে আম্মুকে বলে উঠলাম, আম্মি, তোমার গুণধর ছেলেকে বলো তার যে একটা বোন আছে সে কি ভুলে গিয়েছে? আম্মু হয়তো আমার এরকম বিহেভের কারণ বুঝতে পারেনি, তাই পাল্টা আমাকে প্রশ্ন করে উঠল, কি হয়েছে রে অনু, এরকম করে কথা বলছিস কেন? আর আজ এত দেরি করেই বা এলি কেন? এখন তো আর এটা বলা যাবে না যে আমি আয়ার কাজ করে ভার্সিটি থেকে ফিরছি তাই দেরি হয়েছে। আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। তাই প্রসঙ্গটা এক প্রকার এড়িয়েই বলে উঠলাম, আম্মু, তোমার ছেলে কি জানে না আমি এখানে নতুন? তোমারা তো ভাইয়ার জন্য আমাকে খালামুনির কাছে রেখে রাজশাহীতে চলে এলে, কিন্তু এখন যখন আমিও এখানে চান্স পেলাম তো তোমাদের আমার প্রতি কোনো কেয়ারই নেই? মানলাম গতকাল ভাইয়ার কাজ ছিল তাই আমার সাথে দেখা করতে আসতে পারেনি, কিন্তু আজকে কি ছিল যে একবার আসতেও পারেনি আমার কাছে? আম্মু আব্বু প্রতি উত্তরে কিছু বলতে যাবে তার আগেই ভাইয়া ওদের থামিয়ে দিয়ে বলে উঠল, এই বান্দরনি, তোকে কে বলেছে আমি যাইনি তোকে খুঁজতে? পুরো ক্যাম্পাস ইভেন্ট তোর ক্লাসে পর্যন্ত গেছিলাম, কিন্তু তুই হাওয়া, কেউ বলতেও পারছিল না তুই কোথায়। আর তোর ওই ফ্রেন্ডটারও কোনো হদিশ নেই। শেষে তোকে না পেয়েই ক্লান্ত হয়ে চলে আসলাম। আর কি বললি আম্মু আব্বু তোকে আন্টির কাছে রেখে আসছে? দিব এক থাপ্পড়, নিজেই তো আসতে চাসনি। রেজিস্ট্রেশন তো এখানেও ট্রান্সফার নিয়ে করা যাইত। তুই তো তোর প্রাণপ্রিয় বান্ধবী ছেড়ে আসতে চাসনি, আবার আমাদের দোষ দিচ্ছিস? ভাইয়ার কথা শুনে আমি চুপসে গেলাম। আসলেই তো আমি তো স্টোররুমে ছিলাম তাই ভাইয়ের আমাকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না। কিন্তু এখন বলবোটা কি? তাই মুখ কালো করে বলে উঠলাম, আমি বই নিতে লাইব্রেরিতে গিয়েছিলাম। আর তুই তাড়াতাড়ি আসলেও তো পারতি। হুহ, আমার আর তোর ক্লাসের টাইম তো এক না, তাই না? তুই কখন আমাকে দর্শন দেওয়ার জন্য বসে থাকবি তা তো আর আমি জানব না, তাই না? যত সব, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়।
হুহ, যাব না, কি করবি তুই? হনুমান কথাকার, এই টিকটিকি যা বলতেছি। চুপ থাক তুই শিম্পাঞ্জি। এরকম হাজারটা গালি দিতে আছি আমি ভাইয়াকে আর ভাইয়া আমাকে। আম্মু আর আব্বু হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছে না। দেখেছ ছেলে মেয়ে দুটো এখনও বাচ্চাই রয়ে গেল। অগ্নিটাকেও বলি হারি এত বড় হয়েও বাচ্চামো গেল না। আম্মু, তা যা বলেছ। আপাতত ওদের থামাও রুবি, খিদে পেয়েছে খুব। আব্বু, এই অগ্নি, অনন্যা থামবি তোরা? যা নিজেদের ঘরে যেয়ে ফ্রেশ হয়ে নে, না হলে আজকে আর খেতে হবে না তোদের। খাওয়ার কথা শুনেই আমরা থেমে গেলাম। সকালে এমনিতেই খেয়ে যাওয়া হয়নি। পেটে ইতিমধ্যে ইঁদুর সহ বেড়ালও দৌড়ানো শুরু করে দিয়েছে। ভাইয়া আর আমি দুজন দুজনের দিকে সরু চোখে তাকিয়ে একসাথে ছুট লাগালাম উদ্দেশ্যকে আগে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারে। কিন্তু উইয়ে ভাই আমার দৌড় খেলায় প্রতিবার ফার্স্ট হয়, আর আমি লাস্ট রানার আপ হয়ে কি আর তার সাথে পারি? ধাক্কাধাক্কি করে উঠে ভাইয়া আমাকে ভেঙচি কেটে ফুরুত করে ঘরে ঢুকে গেল। আর আমি গালি দিতে দিতে নিজের ঘরে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ওদিকে আম্মু আব্বু হাসতে হাসতে কুপোকাত হয়ে গেছে। আজকে ভাইয়া আমি আর রাত্রি একসাথে ভার্সিটি যাচ্ছি। ভাইয়ার ক্লাস এখন না, আরও 1.5 ঘন্টা পর ভাইয়া আসতে পারত, বাট আমার কালকের চিল্লাচিল্লির জন্য এক প্রকার বাধ্য হয়েই আসছে ভাইয়া। ভার্সিটির গেট দিয়ে ঢুকার পরই ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠলাম, ভাইয়া তোর ডিউটি শেষ, তুই এখন যাইতে পারিস। হোয়াট? মানেটা কি? তুই না কাল চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুললি যে আমি তোকে কিছু চিনায় দেই নাই? সেই জন্যেই তো হাতে সময় নিয়ে বের হলাম। তোর ক্লাস শুরু হওয়ার আরও 40 মিনিট বাকি আছে। তাহলে? আরে ব্রো রিল্যাক্স, আমরা বড় হয়ে গেছি, একা একা ঠিক সব চিনে নিব, তোকে চাপ নিতে হবে না। কি রাত্রি কি বলিস? সে ঠিক আছে বাট ভাইয়া থাকুক আমাদের সাথে। প্রবলেম কি? এই রাত্রি তুই আমার বন্ধু না শত্রু? হ্যাঁ? আরে বুঝিস না কেন? আমরা দুইটা মেয়ে মানুষ, ভাইয়া বোর ফিল করবে তো। অনু তুই এবার আমার মার খাবি। বাসায় যেয়ে আম্মুকে যদি না বলেছি। ফাজিল মেয়ে, শুধু শুধু আমার পুরো 1 ঘন্টার ঘুম মাটি করলি তুই। হে হে সরি ভাইয়া, তোরই তো বোন আমি। বুঝিস না কেন? আর তাছাড়া এত ঘুম ভালো না বুঝলি? এত সুন্দর ফিগারটা নষ্ট হলে পড়ে আর তোর দিকে কোনো মেয়ে তাকাবে না। বলেই এক দৌড় দিয়েই পোগার পার। আমাকে আর কে পায়? পেছনে থেকে ভাইয়ার রেগুলার গালি ভেসে আসতেছে কানে, আর রাত্রি আমাকে ডাকতে ডাকতে ছুটছে আমার পেছনে। অগ্নি একা কি করবে তাই ফোনটা বের করে কাকে যেন ফোন করল। হ্যাঁ দোস্ত, আমি ভার্সিটিতে আসছি, জলদি আয়। কি? তুই শালা, এতদিন আমি তাড়াতাড়ি যেয়ে তোকে ঘুতাইতাম জলদি আসার জন্য, আর তোর ঘুমই ভাঙত না। ব্যাটা, সূর্য আজ কোন দিকে উঠছে বলতো? তোর মাথার ওপর শালা। আয় বলতেছি, একটা বান্দরও আসে নাই এখনো। কে বলছে? তুই তো গেছিস। আই মিন একটা বান্দর তো গেছে। আচ্ছা দাঁড়া, আসতেছি, 5 মিনিট ওয়েট কর, আমি 6 মিনিটে আসতেছি। রাত্রি আর আমি হাঁটতে হাঁটতে ভার্সিটির অপর পাশে চলে আসলাম। এই রাত্রি এই দিকটা এত ফাঁকা কেন? এদিকটায় আছেটা কি যে ভিড় থাকবে? অবশ্য ওই যে সামনে দেখ একটা গেট আছে, এটা দিয়েও অনেকে ঢুকে।
রাত্রি আমাকে গেটটা আঙুল দিয়ে দেখায় দিচ্ছে, আর এই ফাঁকে আমি পাশের গাছটার থেকে পাতা ছিঁড়ে হাতের মুঠোয় ধরে নিলাম। উদ্দেশ্য রাত্রির সুন্দর চুলকে আরও সুন্দর করে পাতায় পাতারণ্য করে তোলা। ওহ আচ্ছা, এই রাত্রি ওই দিকটায় গেছিলি কি? হাতের ইশারায় রাত্রি আমার কথা শুনে উল্টো দিকে ঘুরতেই পাতার কুচিগুলো ওর এলোমেলো চুলে ছেড়ে দিলাম। দেখতে পুরাই জঙ্গলি লাগছে ওকে, যদিও ও সেটা দেখতে পারছে না। না, যায়নি। আমার দিকে ফিরে, এই রাত্রি তোর চুলে এগুলো কি? রাত্রি নিজের মাথায় হাত দিয়ে আন্দাজ করে কিছু আছে। হাতের মুঠোয় ধরে সামনে এনে দেখে গাছের পাতা। এও বুঝতে পারে যে এটা আমার কাজ ছাড়া আর কারো কাজ হতেই পারে না। রাত্রি ভ্রু কুঁচকে, মুখ লাল, নীল, বেগুনি করে আমার দিকে তাকিয়ে দিল এক চিল্লানি। অনন্যা! আমাকে আর পায় কে? সোজা দৌড় লাগালাম ওকে রেখে। কিন্তু উইয়ে কপাল, কিছুদূর যেতেই কারো বাইকের সাথে ঠাস করে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেলাম। আমি পড়ে যেতেই রাত্রির সে কি হাসি! একটাই কথা বলে চলেছে সে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আর এদিকে আমার হাঁটু ছিলে গেছে, ঈষস পাও মোচকে গেছে। নিচ থেকে চোখ তুলে ওপরে তাকাতেই আমার কলিজা শুকায় কাঠ হয়ে গেল। আমার সামনে আর কেউ না। আমার সাদা বিলাই থুককু নিবিড় ভাইয়া বিরক্তিমাখা মুখ করে আমার দিকে চেয়ে আছেন। যেন ভার্সিটিতে ঢুকেই আমার মুখটা দেখবার একটু আশা করেননি তিনি। বিন্দু মাত্রও না। এই মেয়ের প্রবলেম কি তোমার? সব সময় আমার সামনে এসেই কেন তোমার পড়তে হয়? ভার্সিটিতে ঢুকতে না ঢুকতেই হাজির। ডিসগাস্টিং! এবার আমার রাগ উঠা শুরু করল। ভাবলাম ছোট্ট করে একটা সরি বলে চলে যাব, কিন্তু নাউনি তো এলিয়েন, মানুষ না। আমি তা ভুলেই গেছিলাম। কি ভাবেনটা কি উনি নিজেকে? আমি কি ইচ্ছে করে উনার বাইকের সামনে মরতে আসছি নাকি? উনার কি মিনিমাম সেন্সটুকুও নেই নাকি? দেখছে আমি পড়ে গিয়ে ব্যথা পাচ্ছি আর উনি বকা দেওয়া শুরু করে দিয়েছেন। আশ্চর্য তো! এসব ভেবে রেগে মেগি জবাব দিলাম, আপনার প্রবলেম কি? হ্যাঁ, আমি যেখানেই যাই সেখানেই একদম টুপ করে আকাশ থেকে পড়ে হাজির হয়ে যান। এই দিকে তো আপনাকে কখনো দেখিনি। মানুষজন কম তাই এদিকটায় আসলাম। কিন্তু কপাল আমার, এখানেও শান্তি নেই। আর আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কেউ কি নিজে থেকে মরতে বাইকের সাথে ধাক্কা খায়? হুট করে কই থেকে টপকে পড়লেন। উফফ! দেখুন কি জ্বালা করছে। এহাই যা! কান্নার ভান করে। ইউ স্টুপিড! সাহস কি করে হয় তোমার আমার সাথে এভাবে উঁচু গলায় কথা বলার? চেঁচিয়ে। তুমি চোট পাইছ তাই কিছু বললাম না, বাট এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ফারদার আমাকে বিরক্ত করবা না। না হলে ব্যাপারটা মোটেও ভালো হবে না। নাও লিভ। শান্ত গলায়। উনার শান্ত গলার ধমকটা কেমন যেন কাসুন্দি ছাড়া পেয়ারা মাখার মতো লাগলো আমার। কিন্তু মুখে কিছু বললাম না, কারণ নিজের ভালো পাগলেও বোঝে, সেখানে আমি তো সুস্থ মস্তিষ্কের একজন মানুষ। আমি উঠার চেষ্টা করছি কিন্তু পায়ের ব্যথায় উঠতেও পারছি না। নিবিড় ভাইয়া কার যেন ফোন পেয়ে বাইক ওখানেই স্ট্যান্ড করে রেখে সাইডে যে কথা বলতে লাগলেন। এদিকে আমার নাজেহাল অবস্থা। রাত্রি বার কয়েক আমাকে উঠানোর জন্য টানাটানা, হেচড়া হেচড়ি,
ঠেলাঠেলি পর্যন্ত সব চেষ্টা চালানোর পর হাঁপাতে হাঁপাতে বলে উঠল, এই অনন্যা, তোকে এত ভারী লাগছে কেন বলতো? উফ, জানটা বের হয়ে গেল, তাও উঠাইতে পারলাম না। তা পারবি কেমনে? তোর শক্তির শটাও আছে কিনা আমার সন্দেহ হয়। আর তুই আমাকে আর যাই হোক ভারী মোটাচোটা বলতে পারিস না, এমন জিরো ফিগারের মেয়েকে ভারী বলছিস তুই? আমার লম্বা হিসেবে 50 কেজি ওজন অনেক কম। বিএমআই বের করছিলাম, রেসাল্টে আমাকে রোগা বলা হয়েছে। বেশি বেশি পুষ্টি সম্পন্ন খাবার খাইতে বলছে। আজকাল এত সুন্দর ফিগারওয়ালা 5 ফুট 6 ইঞ্চির মেয়ে পাবি কোথায়? অনন্যা, চেঁচিয়ে, তুই এত কথা বলিস কেন? টকেটিভ কথাকার। অ্যাটলিস্ট এরকম একটা পরিস্থিতিতে একটু চুপ থাক। আমি দেখছি কি করা যায়। আমাদের কথোপকথনের মধ্যেই নিবিড় ভাইয়া ফোনের লাইন কেটে বাইকের কাছে আসেন। এই তুমি এখনো উঠোনি কেন এখান থেকে? চেঁচিয়ে। আমি অসহায় মুখ করে উনার দিকে চেয়ে রইলাম। আর রাত্রি উনাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া, ওর পায়ে খুব লেগেছে। অনেক চেষ্টা করেও উঠাতে পারিনি। মাথা নিচু করে। নিবিড় ভাইয়া কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে আমার দিকে ঝুঁকতে লাগলেন, হয়তো হাত বাড়িয়ে উঠানোর জন্য। আরে আরে করে কি এই মিয়া? রাত্রি এত টানাটানি করেও উঠাতে পারল না, আর উনি হাত দিয়ে উঠাবেন? নিশ্চয় এটার মাথার কয়েকটা তার ছিঁড়া আছে। আমি এসব ভেবে ঠোঁট উল্টিয়ে ভ্রু কুঁচকে রাত্রির দিকে তাকালাম। ও কাঁধ দুটো উঁচু করে হাতের পিঠ উল্টিয়ে বুঝালো ও নিজেও কিছু বুঝতে পারছে না। উনি আমাকে অবাক করে দিয়ে এক হাত কোমরে আর এক হাত হাঁটুর উল্টো পিঠে দিয়ে এক ঝাটকায় আমাকে শূন্যে তুলে নিলেন। ব্যাপারটা এত দ্রুত হলো যে আমি পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। মাথাটা হুট করেই হ্যাং হয়ে গেল। খানিক বাদে বুঝলাম আমি উনার কোলে। উনি সামনের দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে আমাকে কোলে নিয়ে এগিয়ে যেতে লাগলেন। রাত্রি আমাদের পেছনে পেছিন চুপচাপ হেঁটে আসছে, খানিকটা ডিস্টেন্স বজায় রেখে। কিছুদূর যেতেই আমি উনার হাত খামচে ধরলাম। উনি হাঁটা থামিয়ে ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। আমি ভয় ঘামতে শুরু করে দিয়েছি। হাতের ইশারায় উনাকে সামনে তাকাতে বললাম। উনিও আমার দেখানো আঙুল বরাবর সামনে তাকালেন। উনি বিরক্ত হয়ে আমার উদ্দেশ্যে বলে উঠলেন, সামান্য একটা ডগি দেখে এত ভয় পাওয়ার কি আছে? চুপ থাকো, কিচ্ছু হবে না। কিন্তু উনার এই আশ্বাসটা আমার ততটা পছন্দ হল না। এমনিতেই ক্লাস 5-এ থাকতে 2টা কুকুরের তাড়া খেয়েছি আমি। একটা সামনে থেকে অ্যাট্যাক করেছিল আর একটা পেছনে থেকে। আমার বাম পাশে আমাদের বাসা আর ডান পাশে ছিল বাগান। কুকুরগুলো আমাকে বাসায় ঢুকতেও দিচ্ছিল না। কি সেই দৌড়াদৌড়ি! আজীবনেও ভুলব না। তারপর পুরো 1 বছরেও আমার কাঁপাকাঁপি বন্ধ হয়নি। হাতে শক্তি পাইতাম না। লিখতে গেলেও হাত কাঁপত। উফ, এটা কিন্তু আমার জীবনের বাস্তব ঘটনা। ভয় চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে চুপ করে রইলাম। উনি আবার হাঁটতে উদ্যত হওয়া মাত্রই কুকুরটা বিকট এক আওয়াজে চিল্লিয়ে উঠল, ভাউ! না না, আমি পারব না। কোথায় পায়ের ব্যথা আর কোথায় কি? এক লাফ মেরে উনার কোল থেকে নেমেই আম্মু ও বাঁচাও কুত্তা বলে চেঁচাতে চেঁচাতে উল্টো দিকে দৌড় লাগালাম। নিবিড় ভাইয়া রেগে মেগে বলছেন, আরে এই মেয়ে দৌড়িও না, কুকুর তাড়া করবে। উনার কথাটা বলতে দেরি হলেও কুকুরটার উনার দিকে তেড়ে আসতে দেরি হয়নি।
যাই হোক, কুকুরটা ভদ্র ঠিক বুঝতে পেরেছে যে আমাকে নয়, ওই সাদা বিলাইকেই তাড়া করতে হবে। এমনিতেই কুকুর আর বেড়াল জাত শত্রু। নিবিড় ভাইয়া মহা বিপদে পড়ে গেলেন যেন। উনি না পারছেন দৌড়াতে আর না পারছেন সেখানেই ঠায় দাঁড়ায় থাকতে। শেষে কুকুরটা একদম উনার কাছাকাছি চলে আসায় জীবন বাজি রেখে দৌড় লাগালেন। কুকুরের কামড় কেই বা খেতে চায়? একে তো কামড় দিবে, তার ওপর ভ্যাকসিন দেওয়ার জন্য ঘুতা খাইতে হবে, ইনজেকশন। সাদা বিলাইয়ের পেছনে কুকুর দৌড়চ্ছে, থুককু নিবিড় ভাইয়ার পেছনে কুকুর দৌড়চ্ছে, আর নিবিড় ভাইয়া অলিম্পিকে রেস লাগানোর প্রিপারেশন নিচ্ছেন। আমি দৌড়ে একটা সেফ জায়গা দেখে লুকিয়ে পড়ি। ওদিকে রাত্রিকেও দেখা যাচ্ছে না। বুঝতে বাকি নেই ও নিজেও ভাগছে। ইসস, পাটা ভীষণ ব্যথা করতেছে। এই খোঁড়া পানিয়ে দৌড়ানোটা ঠিক হয়নি মোটেই। ভার্সিটির সবাই ভবন থেকে মাঠের দিকে এমনভাবে তাকিয়ে যেন শুটিং চলছে। এক একজন একটু পর পর বলে উঠছে, এই নিবিড়ের পেছনে আজকে মেয়ের বদলে কুকুর লেগেছে। হায় হায় আল্লাহ, এটা কি হলো? নিবিড় দৌড়িয়ে এদিকে আসো, চেঁচিয়ে। না, আমার ক্রাশের একই অবস্থা, হায় রে। এরকম নানা মন্তব্য করে যাচ্ছে সবাই। যেহেতু সবার ক্লাস টাইম, তাই মাঠে তেমন কেউ নেই। অগ্নি গাছের নিচে বসে ফোনে গেমস খেলছিল। হঠাৎ ও কারো কথা শুনতে পায় যে নিবিড়কে কুকুর তাড়া করছে। অগ্নি ফোন রেখে ছুট লাগায় মাঠের দিকে। যেয়ে দেখে নিবিড়ের তেরটা বেজে গেছে। বেচারা হাঁপায় গেছে। কুকুরটাও হার মানবার মানসিকতা, নানা মানুষ হলে না মানসিকতা থাকবে? কুকুশিকতা নিয়ে মাঠে নামেনি। ভাউ ভাউ করতে করতে ছুটছে নিবিড়ের পেছনে। অগ্নি এই রকম পরিস্থিতি দেখে কি করবে ভেবে না পেয়ে পায়ের কাছে কিছু ইটের টুকরো দেখতে পেল। সেগুলো হাতে নিয়ে কুকুরটির দিকে ছুড়ল। উদ্দেশ্য কুকুরটিকে মারা নয়, তাকে ভয় দেখিয়ে পিছু ছাড়ানো। বেশ কয়েকটা ঢিল ছুঁড়ার পর কুকুরটিকে তাড়াতে সক্ষম হয় অগ্নি। নিবিড় পেছনে তাকিয়ে কুকুরটিকে দেখতে না পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচে। ঘাসের ওপরেই হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ে। কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরে যাচ্ছে তার। অগ্নি নিবিড় কাছে যেয়ে নিজের ব্যাগ থেকে পানির বোতলটা এগিয়ে দিয়ে বলে ওঠে, পানিটা খেয়ে একটু দম নে। নিবিড় বোতল থেকে 2-3 ঢোক পানি খেয়ে বাকি পানি হাতে নিয়ে মুখের ঝাপটা মারে। বড় বড় নিঃশ্বাস নিয়ে শান্ত হবার চেষ্টা চালায় যায় সে। অগ্নি কিছুক্ষণ চুপ করে নিবিড়কে পর্যবেক্ষণ করে হুহা করে হেসে উঠল। যা দেখে নিবিড় দাঁত কটমট করে অগ্নির দিকে তাকাল। কিন্তু তাতেও তার কোনো হেলদোল নেই, সে হেসেই যাচ্ছে। মনে হচ্ছে কেউ ওকে লাফিং গ্যাস খাইয়ে দিয়েছে। ওই শালা, তোর হাসা বন্ধ করবি? আরে ব্যাটা, এতদিন পর তোকে এরকম একটা পরিস্থিতিতে দেখেও কিভাবে হাসি আটকাবো বল? হাসতে দে ভাই। হাসতে হাসতেই অগ্নি বলে উঠল, অগ্নি, বেশি বেশি হয়ে যাচ্ছে। আশাপাশে দেখ সবাই তোকে আর আমাকে কিভাবে দেখতেছে। অগ্নি হাসতে হাসতে মাঠে শুয়ে এক প্রকার গড়াগড়ি খাওয়া শুরু করে দিয়েছে। কোনোরকমে নিজের হাসি চাপায় রেখে অগ্নি বলে উঠল, আরে এ আর নতুন কি? ভার্সিটিতে তোকে আর আমাকে ছাড়া কেউ কাউকে দেখে নাকি? চিল না, এত চাপ নিস না। এখন বল, কুকুরটার সাথে কি কাবাডি খেলতেছিলি? কাবাডি কাবাডি কাবাডি। চুপ কর শালা। তোর কি আমাকে বলদ মনে হয়?
তোর জন্যই তো তাড়াতাড়ি আসতে হলো, আর এই তাড়াতাড়ি আসাটাই আমার শনি হয়ে দাঁড়ালো। না জলদি আসতাম আর না ওই মেয়েটার সাথে বাইকে ধাক্কা লাগতো আর না কুকুর তাড়া করত। উফ অফ, কপালে স্লাইড করতে করতে। মেয়ে? কোনো মেয়ে রে? একটা মেয়ের জন্য সাদমান শাহরিয়ার নিবিড়কে কুকুরের তাড়া খেতে হলো। ওয়াও, মেয়েটাকে পাইলে একটা থ্যাঙ্কস দিব দোস্ত। শালা তোকে তো আমি, বলেই অগ্নিকে ধরতে গেল নিবিড়। আর তা দেখে অগ্নি বসা ঠেলে উঠে এক দৌড়ে পগার পার। নিবিড় অগ্নি পেছনে ছুটছে আর অগ্নি ভেঙচি কেটে সামনে দৌড়ে চলেছে। ওদের এভাবে দেখে কিছু মেয়ে কানাঘুষো শুরু করে দিয়েছে। এই দেখ, ডগিটা তো গেল, এবার এক ক্রাশ আরেক ক্রাশের পেছনে ছুটছে। একটা মেয়ে। ইসস, এরা এত কিউট কেন রে? উফ অফ, যদি মেয়েদের দুটো বিয়ে করা যেত তাহলে আমি নিবিড় আর অগ্নি দুজনকেই বিয়ে করে নিতাম। দ্বিতীয় মেয়ে বললেই হলো। ওরা আদৌ কোনো মেয়ের দিকে তাকায় নাকি? দুটোই মনে হয় মেয়ে দেখলে ঘাসে মুখ দিয়ে চলে। একটু দেখেও না, দেখলে আমার প্রেমে পড়তই, আম শিউর। তৃতীয় মেয়ে। এরকম আরও নানান কথাবার্তা বলে চলেছে মেয়েরা। এদিকে আমি পা টিপে টিপে মাঠে নেমে রাত্রিকে খুঁজে চলেছি। রাত্রি, এই রাত্রি, কোথায় লুকোলি বলতো? বেরিয়ে আয়, কুত্তা চলে গেছে তো। আমার ডাক শুনে রাত্রি গেইটের পাশের পিলারটার পেছনে থেকে বেরিয়ে এক দৌড়ে আমার কাছে এসে থামল। অনন্যা রে, কি করলি এটা বলতো? শেষমেশ নিবিড় ভাইয়াকে কুকুরের তাড়া খাওয়ালি? ভেবে দেখেছিস তোকে পেলে নিবিড় ভাইয়া কি করবে? পুরা কাচ্চা চাবায় গিলে ফেলবে। ভয় ভয়, আমার কি দোষ বলতো? কুকুরটাকে ওভাবে চেঁচাতে কে বলেছিল? তাহলে তো আর আমি লাফ মেরে ছুট লাগাতাম না। হুহ, হ্যাঁ, এখন নিজের দোষ ঢাকতে বেচারা কুকুরটাকে দোষী বানা। ফাজিল মাইয়া, না তুই দৌড় মারতি আর না কুকুরটা তোক ধরতে না পেরে নিবিড় ভাইয়াকে সামনে পেয়ে তাড়া করত। এখন যে কি হবে আল্লাহ মালুম। আরে কিচ্ছু হবে না। তুই এত ভয় পাস কেন বলতো? চিল মার না, আমরা ওই সাদা বিলাইয়ের সামনে যাবই না, লুকায় লুকায় চলে যাব। ভয় কি আমি পাচ্ছি? না তুই। উফফ, তোকে নিয়ে আমি আর পারি না, চল তো এখন। ক্লাসের টাইম পার হয়ে যাচ্ছে। ক্লাস শেষে চুপি চুপি বের হয়ে চোখ এদিক থেকে ওদিক ঘুরাচ্ছি। সাদা বিলাইটাকে খুঁজে চলেছি। চোখের সীমানা যতদূর ততদূর উনাকে পেলাম না। এই রাত্রি, আয় রাস্তা ক্লিয়ার। ফিসফিসিয়ে রাত্রি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পা টিপে টিপে আমার সাথে ভার্সিটি থেকে বের হয়ে গেল। ভার্সিটি থেকে বের হয়ে আমি একটা বিজয়ের হাসি দিয়ে বলে উঠলাম, আরে বাহানা নয়া, তেরা তো কোই যাওয়া ভি নেহি হ্যায়। আই এম সো প্রাউড অফ ইউ। চুলগুলো পেছনে ঠেলে। অনু, অনু রে, আরে তোর আবার কি হলো? আমার দিকে না তাকিয়ে সাসা সামনের দিকে তাকা। কি আছে সামনে? হ্যাঁ, বলেই মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকানো মাত্র দেখি নিবিড় ভাইয়া ফোনে মুখ গুজে স্টলের সিটে বসে রয়েছে। যা দেখে আমি মুখ দিয়ে বলে উঠলাম, খাইছে রে, ভাগ মিলখা ভাগ, থুককু ভাগ, অনন্যা ভাগ। বলেই রাত্রির হাত ধরে ব্যথা পানিয়েই উল্টো দিকে হাঁটা দিলাম একটা রিকশা পাওয়ার আশায়। কিন্তু ওই যে আমার কপাল, যা চাই তাহা আজীবনেও না পাই টাইপ। তাই তো আজ একটা রিকশাও পাচ্ছি না।
শালার সব কটা রিকশা মরছে বোধ হয়। আর কয়েক ধাপ দিতেই একটা গাড়ি আমাদের সামনে এসে থেকে যায়। গাড়িটা চিনতে অসুবিধা হল না। গাড়ির কাঁচ নামিয়ে ভেতর থেকে কেউ বলে উঠল, তাড়াতাড়ি উঠে পড় দুজনেই। আরে ভাইয়া, তুই গাড়ি নিয়ে এলি কখন? ড্রাইভার আঙ্কেলকে কল করে আসতে বলছিলাম, তোকে পৌঁছে দিয়ে আবার আসব। ফ্রেন্ডরা মিলে একটা প্রজেক্টের কাজ করছি তাই। আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে পড়লাম দুজনে। রাত্রি পেছনে বসল আর আমি ভাইয়াকে ড্রাইভার উপাধি দিতে চাই না বলে সামনে ভাইয়ার পাশে বসলাম। আচমকা গাড়ির দরজা বন্ধ করতে যেতে পায়ে যেখানে ব্যথা পেয়েছিলাম সেখানে লেগে গেল। ব্যথায় কুকিয়া আহোহো করে উঠলাম। বোন, কি হইছে পায়ে? ব্যথা পেলি কি করে? এই রাত্রি ও পায়ে চোট পাইকো কিভাবে? রাত্রি কিছু বলতে যাবে তার আগেই আমি বলে উঠি, আরে ভাইয়া, তেমন কিছু না। পায়ের নিচে ইট ছিল, না দেখে হাঁটতে যেয়ে পড়ে গেছি। আহ! অনু, তুই কবে বড় হবি বলতো? আমি তো আর সব সময় তোর সাথে সাথে থাকতে পারবো না। একটু দেখে শুনে চলবি তো। উফ, এমন বাদর একটা বোন থাকলে জীবনটাই তেনাত্তানা। কি আমি বাদর? তুই বান্দর, গুই সাপ, এনাগন্ডা, জলহস্তি, মিনি হাতি, কুমির। আর বলতে না দিয়ে ভাইয়া নিজের হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলে উঠল, চুপ, আর একটা কথাও না। অকাম করার সময় তো আর আপনার মনে থাকে না মহারানী। এখন চুপ করে বসে থাক। এই রাত্রি দেখো তো পেছনে ফার্স্ট এইড বক্স রাখা আছে, ওটা আমাকে দাও। মাথা পেছনে ঘুরিয়ে রাত্রি বক্সটা ভাইয়ার দিকে এগিয়ে দিতেই ভাইয়া তাড়াতাড়ি করে বক্স খুলে স্যাভলন অ্যান্টিসেপটিক আর ব্যান্ডেজ বের করে নিল। খুব যত্ন সহকারে ভাইয়া আমার পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। রাত্রি মুগ্ধ নয়নে অগ্নির দিকে চেয়ে আছে আর মিটিমিটি হাসছে। তার মতে অগ্নির মতো এত কেয়ারিং আর কিউট ছেলে দ্বিতীয়টা হয় না। সে অগ্নির প্রতি মুগ্ধ অনেক আগে থেকেই। ব্যান্ডেজ করা হয়ে গেলে অগ্নি ফার্স্ট এইড বক্সটা রাত্রির দিকে এগিয়ে দিয়ে ধরতে বলে। কিন্তু রাত্রি তো এখন অন্য ভাবনায় ডুবে আছে। দু তিনবার ডেকেও তার কোনো ভাবাবেগ হল না, তাই আমি পেছনে ফিরে রাত্রির মাথায় একটা চাটি মেরে দিলাম। সাথে সাথেই রাত্রি হকচকিয়ে হুঁশে ফিরল। কি রে, কোনো ধান্দায় ডুবে আছিস? বক্সটা পাছনে রাখো। রাত্রি তাড়াতাড়ি করে বক্সটা নিয়ে পেছনে রেখে মুখে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে বলে উঠে, না রে, কিছু না। বুঝতে পারিনি। আমি আর কথা বাড়ালাম না। ভাইয়া চুলগুলো এক হাত দিয়ে ঠিক করে আরেক হাত দিয়ে সানগ্লাসটা পরে ড্রাইভ করতে লাগল। আজকে শুক্রবার। ওয়ার্কআউট করা হয়নি এই সপ্তাহে। কাল তো কোনোরকমে নিবিড় ভাইয়ার হাত থেকে বেঁচে গেছি, আজও ভার্সিটি অফ। মজাই মজাই। আজকে উড়াধুরা ড্যান্স হপ্পে। অডিও স্পিকারে লাইডে মিউজিক প্লে করে ওয়ার্কআউট করছি। পরনে একটা ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক লেগিংস। মিউজিক লাউডে থাকায় বাইরের কোনো আওয়াজ ভেতরে আসবে না। শান্তিমতো ওয়ার্কআউট করতে পারব। ওদিকে কেউ দরজায় বেল বাজানো মাত্রই অগ্নি দরজাটা ফট করে খুলে দিল। আরে ব্যাটা, আয় আয় জলদি বলেই টানতে টানতে মানুষটিকে ভেতরে ঢুকালো। আরে শালা, এত টানাটানি করিস না, আমার এত স্ফোট বডি পার্টস খুলে যাবে। ইহোহো আইছে রে, খুইল্লা যাবে।
হা, তুই বস, আমি আম্মুকে ডাকি। আম্মু, আম্মু, দেখো কে এসেছে। আম্মু কিচেন থেকে বের হয়ে নিবিড়কে দেখেই খুশিতে আত্মহারা হয়ে বলে উঠলেন, বাবুই তুই এসেছিস, আয় আয় আমার বুকে আয়। ও আমার সুইট কিউট মামুনি। বলেই নিবিড় এক ছুটে আম্মুর কাছে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে। চলবে।